মাশাল্লাহ ভাইয়া ভাবি, তোমাদের কত সুন্দর লাগছে একসাথে। তার মধ্যে ম্যাচিং ড্রেস পরেছো, একদম কাপাল কাপাল লাগছে। সামিরার কথায় কিছুটা চমকে একবার নিজের দিকে আর একবার পাশে দাঁড়ানো রাহিতার দিকে তাকায় স্বপ্নীল। তার নীল রাঙা পাঞ্জাবির সাথে আকাশি রাঙা শাড়ি পরিহিত রাহিতাকে আসলেই মানিয়েছে। এতক্ষণ তো বিষয়টা খেয়ালই করেনি সে, অবশ্য খেয়াল করবে কিভাবে? নিজের বউকে ঠিকভাবে কখনো লক্ষ্যই যে করে না সে। আনমনে কথাগুলো ভাবতে ভাবতে স্বপ্নীল খেয়াল করে রাহিতা পাশ ফিরেছে। যেই না চোখে চোখ পড়বে ওই মুহূর্তেই বরাবরের ন্যায় হুট করে চোখ ফিরিয়ে নেয় স্বপ্নীল। ভাবখানা এমন যেন মেয়েটাকে বুঝতেই দিবে না যে তার দিকেই সে তাকিয়েছিল এতক্ষণ। হয়েছে তোদের? সবাই রেডি থাকলে আমরা বের হই, চল। বেশ দেরি হয়ে গেছে এতক্ষণে, বেআই সাহেবের অপেক্ষা করছেন তো। দিলারা বেগমের কথায় তার দিক তাকায় সবাই। হ্যাঁ, সবাই রেডি। আমরা এখনই বের হব। আমি গাড়ি বের করে আনছি। কথাটি বলে বের হলো স্বপ্নীল। দিলারা বেগম ও কাজের বুয়াকে বাসা দেখতে বলে রাহিতাকে। রাহিতা সামিরাকে নিয়ে বের হলেন বাসা থেকে। উদ্দেশ্য এখন রাহিতার বাপের বাড়ি। শ্বশুরবাড়ি পৌঁছাতেই জামাই আদর শুরু হয়ে গেল স্বপ্নীলের। শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে রাহিতার বড় ভাই ছোট বোনকেও বাদ নেই তার আপ্যায়ন করায়। হরেক রকম ভোজনের আয়োজনের সাথে অন্যান্য আপ্যায়নের কোনো কমতি নেই। এ বাসার সবার তার প্রতি এত যত্ন দেখে, এত ভালোবাসা দেখে মনে মনে অস্বস্তিতে পড়ে ছেলেটা। নিজেদের মেয়েকে ভালো রাখার দায়িত্ব তার হাতে দিয়েই না তার এত সেবা যত্ন করছে রাহিতার পরিবার, অথচ তারা তো জানেই না তাদের পেছনে তাদের মেয়ের সাথে সে কিরূপ ঠান্ডা আচরণ করছে। এসবের মাঝেই খাওয়া দাওয়ার পর্ব চুকে গেল। এরকম ড্রয়িং রুমে বসে তখন গল্পের আসর বসেছিল তাদের রাহিতার বাবার বাড়ির লোকজনদের সাথে। তাদের সাথে কথার মাঝেই রাহিতার ফোন আসায় সে উঠে চলে যায় রুমের বাহিরে। বেশ কদিন দেখা না হয় ওর ভার্সিটির বান্ধবী ফোন দিয়েছে। বান্ধবীর সাথে কথা শেষ করে পেছনে ঘুরতেই বাবাকে ওর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হয় রাহিতা। পর মুহূর্তেই মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা, তুমিও চলে এলে যে? এমনি দেখতে এসেছিলাম আমার মেয়ে কি করে। বান্ধবী ফোন দিয়েছিল তোর? হ্যাঁ বাবা, রিমি ফোন দিয়েছিল। অনেকদিন ভার্সিটি যায়নি তো, তাই ওকে বলছিলাম আমায় নোটস দিতে। সে ব্যাপারে কথা বলতে ফোন দিয়েছিল। ও আচ্ছা। রাহি, একটা কথা জিজ্ঞেস করি? কি কথা বাবা, প্রশ্ন করছো কেন? তুমি আমায় সরাসরি বলতে পারো। বাবার প্রশ্নে খানিকটা ঘাবড়ে গেলেও মুখভঙ্গি স্বাভাবিক রেখে নির্বিকারভাবে উত্তর দেয় রাহিতা। মেয়ের দিকে এক পলক তাকিয়ে ওর হাত ধরে তার বাবা হঠাৎ প্রশ্ন করেন, তুই কি সত্যি এই বিষয়ে খুশি তো? স্বপ্ননীলকে তোর ভালো লাগছে মা? তোর কোনো সমস্যা হচ্ছে না তো? আচমকা বাবার এমন প্রশ্নে খানিকটা ইতস্তত বোধ করে রাহিতা। হঠাৎ এহেন প্রশ্ন করছেন কেন? উনি কি কোনোভাবে কোনো কিছু সন্দেহ করে ফেললেন? না তো। তবু দমে গেল না রাহিতা। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। কেননা তার পরিবার এখনই তার ও স্বপ্নীলের ব্যাপারে কিছু জানুক এটা চায় না সে। তার উপর এখন স্বপ্নীলের ব্যাপারে সব বলে দিলে ওর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে তার পরিবারের। ওকে আর একই রকম ভালোবাসার নজরে দেখবে না তার পরিবার। এতে দুই পরিবারের অশান্তি হবে। একই সাথে মাথায় আসে শাশুড়ির অনুরোধ। তো সব মিলিয়ে এখন বাবাকে স্বপ্নীল সম্পর্কে কোনো কিছুই বলতে মন সায় দিল না রাহিতার। তাই তো চাহনিতে বিস্ময় মিশিয়ে অবাক হয়ে বাবাকে শুধালো, না রে মা, মেয়ের বাবা হয়তো চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। তুই বুঝবি না। আমি জানি স্বপ্ননীল ভালো ছেলে। অনেক আগে থেকেই দেখে আসছি তো ওকে। নিজের বন্ধুর ছেলে বলে বলছি না। ও যে ওর সব দায়িত্বর প্রতি ভীষণ যত্নশীল তা আমি ভালো করেই জানি। এজন্য তো তোকে ওর হাতে তুলে দিয়েছি। কিন্তু তাও মনের শান্তির জন্য তোকে জিজ্ঞেস করলাম। কিছু মনে করিস না রে মা? ও কোনো সমস্যা নেই বাবা, আমি কিছু মনে করিনি। ওই বাসার সবাই আমায় ভালোবাসে, আমি ভালোই আছি ওখানে। তবে তোমাদের মিস করি খুব। বাবাকে জড়িয়ে ধরে অশ্রু লুকিয়ে ফেলল রাহিতা। জীবন তাকে কেমন পরীক্ষায় ফেলেছে
সে নিজেও জানে না। এভাবে আর কতদিন চলবে কোনোটাই নিশ্চিত নয়। তবুও এই তার নিয়তি, এভাবেই চলতে হবে। এসব ভেবে বাবাকে ছেড়ে পুনরায় ড্রয়িং রুমের দিকে ফিরে চলল সে। বলা বাহুল্য, তাদের বাবা মেয়ের এই দৃশ্যের নীরব সাক্ষী ছিল স্বপ্নীল। পানি খাওয়ার জন্য রুম ছেড়ে এদিকে এসেছিল সে। বাবা মেয়েকে দেখে অন্যদিকে পা বাড়ানোর আগে হঠাৎ নিজ শাশুড়ি মায়ের মুখে এমন প্রশ্ন শুনে সে থমকে যায়। কারো কথা চুপিসারে শোনার অভ্যাস না থাকলেও এক্ষেত্রে সে শুনতে বাধ্য হয়। পাজোড়া নিজ থেকেই থেমে যাওয়ায় নীরবে শ্রবণ করে সব কিছু। রাহিতার উত্তরে একই সাথে বিস্ময়, অপরাধবোধ ও খানিকটা ক্ষোভ জমে তার অন্তরে। বিস্ময়ের কারণ সুযোগ থাকা সত্ত্বেও কেন রাহিতা তার পরিবারকে সব বলছে না? অপরাধবোধের কারণ সে নিজেই, যে পরিবার তার প্রতি এত বিশ্বাস করে, যে মেয়েটা তার অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করছে, তাকে যে চেয়েও ভালো রাখতে পারছে না সে। আর ক্ষোভের কারণটা অজানা। সে চাইছিল রাহিতা সব কিছু বলে ওর থেকে মুক্তি পাক, ওর একটা সুখের জীবন হোক। কিন্তু মেয়েটা কেন নিজের ভালো বুঝছে না, এটাই স্বপ্নীলের প্রশ্ন। পা ঘুরিয়ে অন্যদিক যাওয়ার আগেই শ্বশুরের ডাকে থেমে যায় স্বপ্নীল। পেছন ঘুরতেই হাস্যোজ্জ্বল রাহিতার বাবাকে দেখে সে নিজেও সৌজন্যমূলক হাসে। এরই মাঝে তার দিকে এগিয়ে এসে তার কাঁধ চাপড়ে রাহিতার বাবা বলেন, আমার মেয়েটাকে এভাবে আজীবন ভালো রেখো বাবা। ওর ওপর একটু চঞ্চল হলেও ভেতর দিয়ে খুব নরম। ওকে কখনো কষ্ট দিও না। শ্বশুরের এমন কোমল কণ্ঠে খানিকটা বিচলিত বোধ করে স্বপ্নীল। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি সবসময় ওর খেয়াল রাখার চেষ্টা করব। কিন্তু আঙ্কেল, কিসের হ্যাঁ? আমি এখন তোমার বাবা হই, কিন্তু বাবা বলেই ডাকবে আমায়। জি বাবা, ঠিক আছে। এভাবেই কেটে গেল কিছু সময়। তখন শ্বশুরকে এক প্রকার মিথ্যা আশ্বাস দিয়ে কেটে পড়লেও খানিকক্ষণ বাদে শরীর খারাপ লাগায় বাহানা দিয়ে সবাইকে নিয়ে বাসায় চলে আসে স্বপ্নীল। তবে তার বাসায় আসার প্রকৃত কারণটা সকলের অজানা থেকে গেল। ফ্রেশ হয়ে সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে রাহিতা। ঠিক এমন সময় তার সামনে এসে দাঁড়ায় স্বপ্নীল। হঠাৎ এভাবে তাকে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে তাকায় রাহিতা। তবুও কিছু না বলে পাশ কেটে চলে যেতেই বাধা দেয় স্বপ্নীল। ওর হাত ধরে থামিয়ে দেয়। এক মুহূর্তে সে হাতের দিক তাকিয়ে হাত ছাড়াতে উদ্যত হতেই আরেকটু বল প্রয়োগ করে ওকে আচমকা দরজার সাথে চেপে ধরে স্বপ্নীল। হঠাৎ ছেলেটার এমন উদ্ভট আচরণে অবাক হলেও মুখে প্রকাশ করে না রাহিতা। যথাসম্ভব গম্ভীর্যের সাথে সাথে চোখে চোখ রেখে প্রশ্ন করে, কি সমস্যা, এমন করছেন কেন? সমস্যা আমার নাকি তোমার আমিও বুঝতে পারছি না, বোঝাও আমায়। আপনি তো আটকে রাখলেন আমায়, হুট করে আবার জিজ্ঞেস করছেন আমার সমস্যা কি। বলছি, বেশি আদর যত্ন পেয়ে মাথার তার কি উল্টা পাল্টা হয়ে গিয়েছে নাকি? এবার রাহিতার কথায় এতক্ষণের চাপা ক্ষোভে ভাটা পড়ে স্বপ্নীলের। নিজেকে আর সামলাতে পারে না সে। আচমকা ধমকের সুরে বলে ওঠে, ও রিয়েলি? আমার মাথা নষ্ট নাকি তোমার, সেটা আমিও বুঝতে পারছি না। তখন কেন তোমার বাবাকে সব কিছু বললে না? তিনি যখন জিজ্ঞেস করলেনই তখন তো সুযোগ ছিল তোমার আমার কাছ থেকে মুক্তি পাওয়ার। তবে কেন বললে না তাকে যে আমার সাথে সুখে নেই তুমি? হ্যাঁ, জবাব দাও, কেন এমন নাটক করছো? এবার স্বপ্নীলের এমন আচরণের মানে বুঝতে পারে রাহিতা। বিস্ময়ের ঢেউ খেলে যায় তার চোখে মুখে। অবাক হয়ে প্রশ্ন করে, আপনি সব শুনেছিলেন? অন্যের কথা শুনতে হয় না, আপনি জানেন না? এবার রাহিতার কথায় মুখ অন্যদিক ঘুরিয়ে নেয় স্বপ্নীল। সামান্য কেশে তীক্ষ্ণ স্বরে বলে, আমি ইচ্ছে করে শুনতে যাইনি, বুঝেছ? পানি খেতে গিয়েছিলাম, তখন কানে আসে আর শুনে ফেলি। কিন্তু জীবন তোমাকে সুযোগ দিচ্ছে আমার থেকে দূরে যাওয়ার। তবে কেন তুমি সুযোগ নিচ্ছ না, এটাই আমি বুঝতে পারছি না রাহিতা। তোমার সামনে এখনো পুরো জীবন পড়ে আছে। তুমি চাইলেই এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে মুক্তি নিয়ে দূরে চলে যেতে পারো আমার থেকে। যে সম্পর্কের কোনো নিশ্চিত ভবিষ্যৎ নেই, সে সম্পর্কে কেন থাকতে চাইছো আমায় বলো? পাগলেও নিজের ভালো বুঝে, আর তুমি কিনা জেনে বুঝে নিজের লাইফের সাথে এমন করছো। ওয়াই? অ্যানসার মি। মনোযোগের সহিত স্বপ্নীলের প্রতিটি কথা শুনে
রাহিতা ওর কথার ভাঁজে ভাঁজে যে রাহিতার প্রতি শুষ্ক অথচ স্পষ্ট চিন্তা বিদ্যমান তা বুঝতে অসুবিধা হয় না মেয়েটার। সবকিছু বুঝেও রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে। মন চাইছে ওকে শক্তভাবে জড়িয়ে ধরতে, খুব করে বলতে, ভালোবাসি আমি আপনাকে। তাই তো সব কিছু জেনে শুনেও একটা সুযোগ দিতে চাই আপনাকে। আপনার সাথে আমার এই সম্পর্ককে মন বিনিময় করতে চাই আপনার সাথে। কিন্তু মনের কথা মুখ ফুটে বেরোলো না। রাহিতা চেয়েও কিছু বলতে পারল না স্বপ্নীলকে। বিষণ্ণ স্বরে চোখ তুলে এক পলক স্বপ্নীলের দিকে চাইল। ওর প্রশ্নবোধক চাহনিকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ল। দূরে যাওয়ার হলে কেন নিয়তি আপনাকে আমার কাছে আনলো? কিছু তো কারণ অবশ্যই আছে, তাই না? হয়তো সে উত্তর না জানা পর্যন্ত মুক্তি মিলছে না আপনার আমার থেকে। মিলিয়ে নিন। এ কথার পিঠে কিছু বলার ভাষা খুঁজে পায় না স্বপ্নীল আর। মেয়েটার শান্ত নিস্তেজ কণ্ঠস্বর এক অদ্ভুত ঝড় তুলে তার বক্ষ পিঞ্জিরায়। আনমনেই সে ভাবে রাহিতার মাঝে কিছু একটা আছে যা সে চেয়েও কখনো ইগনোর করতে পারে না। মেয়েটার কথায় হঠাৎ করেই যেন বাকরুদ্ধ হয়ে পড়ে সে। রাহিতার মতো সেও যে নিয়তির কাছে জবাব চায়, কেন ভাগ্য তার ছন্নছাড়া জীবনে নিয়ে এসেছে মেয়েটাকে? প্রশ্নের উত্তরটা যে সে নিজেও জানতে চায়। সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না, কেটে যায় চোখের পলকে। হলেও ঠিক তাই। দেখতে দেখতেই স্বপ্নিল ও রাহিতার জীবন থেকে চলে গেল আরও সপ্তাহ কয়েক সময়। বিয়ের প্রায় মাসখানেক হতে চলার পরেও স্বপ্নিল এখনও রাহিতার সাথে খুব বেশি সহজ হতে পারেনি। একটু একটু হয়েছে, তবে সে যে চেষ্টা করেনি তা নয়। স্বপ্নিল চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু কেন যেন কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না রাহিতার সাথে। বারবার মেয়েটার দিকে তাকালেই ওর মনে এক অদ্ভুত মায়ায় জোয়ার সৃষ্টি হয়, কিন্তু এক অজানা বাধায় সে জোয়ারে ভাসতে পারে না সে, যার ফলশ্রুতিতে অপরাধবোধ আরও মাথা চেপে বসে। আর নিজের প্রতি জন্মানো ক্ষোভ মনের অজান্তে মাঝে মধ্যেই সে রাহিতার ওপর ছাড়ে। রাহিতাও কম যায় না, কখনো ধৈর্য ধরে তো কখনো ওকে ঠিকই উচিত জবাব দিয়ে ছাড়ে। তবে এতদিন তাদের কক্ষের চার দেয়ালের মাঝে এসব ঝগড়াঝাটি হলেও গতকাল ঘটে গেছে এক ভিন্ন ঘটনা। অফিস থেকে বাসায় আসছিল স্বপ্নিল। বাসায় আসার আগে থেকেই কোনো এক কারণে সে অন্যমনস্ক ছিল, যার ফলে এক প্রকার ছন্নছাড়ার মতো ঘরে প্রবেশ করে সে। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ি এসে ওই রাগ সে ছেড়ে ফেলে রাহিতার ওপর। সে তো ভালো মনে এসেছিল ক্লান্ত স্বপ্নিলকে চা দিতে, কিন্তু উল্টো তাকিয়ে যে এভাবে স্বপ্নিলের রাগের শিকার হতে হবে তা মোটেও ভাবতে পারেনি মেয়েটা। বলা বাহুল্য, আজ স্বপ্নিলের রাগটা একটু বেশিই ছিল, যার কারণে নিজেকে নিয়ন্ত্রণ করার আগেই এক ঝটকায় রাহিতার হাত সরিয়ে দেয় সে, এবং কিছু বুঝে ওঠার আগেই কাপ উল্টে চা পড়ে যায় রাহিতার হাতে। হঠাৎ এমন আক্রমণে ব্যথায় কুঁকড়ে ওঠে মেয়েটা, মুখ ফুসকে বের হয় আর্তনাদ। কিন্তু স্বপ্নিল যেন আজ নিজের হুঁশে নেই, কি করছে না করছে কিছুই জানে না। সেভাবেই ইগনোর করে উঠে চলে গেল সেখান থেকে, যেন কোনো দিনই কোনো ধ্যান জ্ঞান নেই আজ তার। স্তম্ভিত রাহিতা কিছু বলার ভাষাও খুঁজে পেল না। এতদিন তো কখনো স্বপ্নিল এমন আচরণ করেনি ওর সাথে, কোনোভাবেই আঘাত করেনি তাকে। তবে কেন আজ তাকে ভুলবশত ব্যথা দিয়ে সেটা না দেখে এভাবে অদেখা করে চলে গেল? ওর ভালো থাকা না থাকায় কি তবে কোনো যায় আসে না তার? দুর্বিষহ মনে ভাবতে থাকে রাহিতা। বেচারির এমনিতেই আজ ভীষণ মন খারাপ ছিল সকাল থেকে, তার মধ্যে হুট করে কোনো কারণ ছাড়াই স্বপ্নিলের এমন আচরণ ওর কিছুতেই বোধগম্য হলো না। মনের কষ্টগুলো আর মনে লুকিয়ে রাখার ইচ্ছেও হলো না। হাতে কোনো প্রকার মলম বা কিছু না লাগিয়েই নির্জন কক্ষের মেঝেতে বসে হঠাৎই হু হু করে কেঁদে উঠল সে। আজ চোখের পানিগুলো যেন কিছুতেই বাধা মানছে না তার। ঠিক এমন সময় ওকে অবাক হয়ে দিয়ে রুমে প্রবেশ করলো সামিরা। হাস্যোজ্জ্বল সে দরজা খোলা পেয়ে হেলে দুলে রুমে ঢুকে রাহিতাকে এভাবে কাঁদতে দেখে বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। এক ছুটে এগিয়ে এসে পাশে বসে পড়ল রাহিতায়। আজলায় মুখ তুলে নিয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, ভাবি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আচমকা ননদকে এ সময় রুমে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ রাহিতা কাঁদতে ভুলে গেল কিছুক্ষণের জন্য।
বহু কষ্টে নিজেকে থামিয়ে আমতা আমতা করে বলল, তো তুমি এখানে? আসলে হাতে চা পড়েছে তো, তাই কাঁদছিলাম ব্যথায়। হাতের ব্যথাকে অজুহাত করে বোনের সামনে ভাইয়ের খারাপ আচরণের কথা লুকালো সে। কিন্তু এতেও কাজ হলো না। বরাবর চঞ্চল সামিরাকে অত্যন্ত শান্ত দেখাচ্ছে। কিছুক্ষণ ওর লালচে হাওয়া হাতের দিক তাকিয়ে সে নিশ্চুপ কণ্ঠে বলল, ভাইয়া করেছে এটা, তাই না? চমকে উঠে ওর দিক তাকায় রাহিতা। সামিরা ধরে ফেলেছে, তবে এ সত্যকে এখন কিভাবে ধামাচাপা দেবে ভাবার আগেই সামিরা আবারও বলল, কি হলো ভাবি, চুপ করে আছো কেন? স্বপ্নীল ভাইয়াই করেছে না? ঠিক বলছি তো আমি? সামিরা, আসলে আমার থেকে কিছু লুকানোর প্রয়োজন নেই ভাবি। আমি তোমাদের রুমে আসার আগে ভাইয়ার চিল্লানোর আওয়াজ পেয়েছিলাম বাইরে থেকে। একান্তই তোমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার বলে চুপচাপ কেটে পড়েছিলাম। এরপর তোমার চিল্লানোর আওয়াজ শুনে আর ভাইয়াকে বের হতে দেখে ভেবেছি তুমি ভাইয়াকে চুপ করেছো, তাই তো হেসে হেসে আসছিলাম এখানে। কিন্তু তোমায় এভাবে কাঁদতে দেখে আর তোমার হাত দেখে এখন যা বোঝার সব বোঝা হয়ে গেছে আমার। তাই বলছি, আমার থেকে এখন অন্তত কিছু লুকিও না প্লিজ। হতাশ মুখে দীর্ঘশ্বাস ফেলে নরম সুরে করুণ চোখে রাহিতার গালে হাত রেখে বলল সামিরা। এতক্ষণ চুপ থাকলেও বোন সমতুল্য ননদের এমন নরম কথায়ও তার সব জেনে যাওয়ায় নিজের অবাধ্য অনুভূতিগুলো আর দমিয়ে রাখল না রহিতা। এতদিন যা সে কারো সামনে করেনি, নিজের কাছাকাছি বয়সী সামিরার সাথে অনায়াসেই তা করে ফেলল। ওকে জড়িয়ে ধরে প্রকাশ করলো নিজের মনের লুকায়িত সব দুঃখ। খুলে বলল এতদিন মনের মাঝে জমে থাকা সব কষ্টের ঝুলি। নিজের মনকে হালকা করতে এটুকু যে আজ তার করতেই হবে। এতদিন রাহিতার প্রতি স্বপ্নিলের ঠান্ডা আচরণ টুকটাক লক্ষ্য করলেও তার আজকের আচরণ দেখে অবাক না হয়ে পারল না সামিরা নিজেও। নিজ ভাইয়ের প্রতি রাগেও রাহিতার সাথে তার করা এসব আচরণ শুনে লজ্জায় মাথা নিচু হয়ে গেল তার। মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দেবে ভেবে পেল না সে। রাহিতা বয়সে সে খুব বড় তাও না, তার চেয়ে বছর দুয়েক বড় হবে হয়তো। কিন্তু এরই মাঝে মেয়েটার জীবনে কেমন সব ঝড় ঝঞ্ঝা চলছে তা বেশ ভাবিয়ে তোলে সামিরাকে। ফলশ্রুতিতে রাহিতাকে সান্ত্বনা দিতে যে কখনো যে তার নিজের চোখের কোণে জল এসেছে সেটাও বোধগম্য হয় না সামিরার। নিজেকে প্রস্তুত করে কোনো মতে কান্নারত রাহিতার উদ্দেশ্যে বলল, কাঁদে না ভাবি, শান্ত হও প্লিজ। আমি জানি না তোমায় কি বলে সান্ত্বনা দেওয়া উচিত, কিন্তু আমি সত্যিই ভাবতে পারছি না ভাইয়া এরকম কিছু করবে। আর কিছু বলার আগেই কোনো একদিক চেয়ে থেমে গেলে সামিরা। হঠাৎ ওর থেমে যাওয়ায় ওর দিকে চোখ ঘুরতেই তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে সদ্য হয়ে গেল রাহিতা নিজেও। দরজার কাছে ওর শাশুড়ি দাঁড়িয়ে আছেন, আর উনি যে এতক্ষণ তাদের দুজনের কথা শুনেছেন তা ওনার লালচে হয়ে যাওয়া ফর্সা চেহারায় স্পষ্ট প্রকাশ পাচ্ছে। রাহিতা সামিরার দৃষ্টি বিনিময়ের মাঝেই রুমে প্রবেশ করলেন দিলারা বেগম। রাগের আভা ঠিক করে বের হচ্ছে তার মুখ থেকে। ছলছল নয়নে তার দিকে তাকিয়ে ইতস্ততভাবে রাহিতা কিছু বলতে যাবে, তখনই হুট করে এগিয়ে আসে তাকে জড়িয়ে ধরেন দিলারা বেগম। মাতৃতুল্যের স্নেহের পরশ পেয়ে যেন এতক্ষণের সব কষ্ট অভিমান পুনরায় জেগে ওঠে রাহিতার। নিজেকে আর দমিয়ে না রেখে কষ্টগুলোকে ঝরতে দিল মায়ের আঁচলে। কিছুক্ষণ কাঁদার পর সে খানিকটা শান্ত হতেই চোখের ইশারায় মেয়েকে পানি দিতে এগিয়ে বললেন দিলারা বেগম। সামিরা পানি এগিয়ে দিতেই রাহিতাকে খাটে বসিয়ে পানি খেতে দিলেন তিনি। ডক ডক করে পানি খেয়ে খানিকটা শান্ত হয়ে গেল মেয়েটা। অতঃপর শাশুড়ির দিকে তাকিয়ে নত মস্তকে বলল, মা, আমি বুঝতে পারছি না ওনার কি হয়েছে। হঠাৎ করে আজ তার কি হলো? এ কয়দিনে তো খানিকটা সহজ হচ্ছিলেন, কিন্তু আজ কেন যে এভাবে? কাঁদিস না মা, তুই শান্ত হ। আমায় কিচ্ছু বোঝাতে হবে না তোর। যা বোঝার আমি বুঝে গেছি। মা, মানে আর কি? স্বপ্নিল যে এখনো তোকে মেনে নিতে চাচ্ছে না তা বেশ বুঝতে পারছি। আমি তো ভেবেছিলাম হয়তো একটু একটু করে তোকে মেনে নেওয়া শুরু করেছে স্বপ্নিল, কিন্তু এখন তো দেখছি আমার গর্ধব ছেলের চাকা ওই এক জায়গাতেই আটকে আছে। তবে ওর আজকের আচরণ আমি একদমই আশা করিনি স্বপ্নিলের থেকে। আমি তো কখনো ওকে এমন শিক্ষা দেইনি, তবে ও কি করে পারলো নিজের বউকে আঘাত করতে?
রাগের বশে যা ইচ্ছা তাই করবে নাকি? তোকে বিয়ে করেছে বলে আঘাত করার অধিকারও পেয়েছে নাকি ও? রাগের চোটে ফুঁসে উঠে বললেন দিলারা বেগম। রাহিতা চুপচাপ বসে থেকে দেখল তাকে। নিজের ছেলের আচরণে তিনি কতটা অনুতপ্ত তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু স্বপ্নীল যে এটা ইচ্ছে করে করেনি, অন্যমনস্কভাবে করেছে তা বুঝতে পারছে না দিলারা বেগম। তাই ধীরস্বরে রাহিতাকে বলে ওঠে, মা, উনি ইচ্ছা করে আমার হাতে চা ফেলে দিননি। রাগের বশে হাত সরাতে গিয়ে ধাক্কা লেগে চা পড়ছে। তুই চুপ কর। তোকে কথা বলতে বলেছি আমি? বললামই তো, স্বপ্নিলের পক্ষে আর একটাও কথা বলা লাগবে না তোর। নির্লজ্জটা যে এসব কাণ্ড ঘটিয়ে কোথায় চলে গেছে আল্লাহই জানে। আর এত কিছুর পরেও তুই ওর পক্ষে সাফাই গাইছিস। ভাগ্য করে তোর মতো পেয়েছে অসভ্যটা, কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারছে না। আফসোসের স্বরে বললেন দিলারা বেগম। তাদের দুজনের দিক চেয়ে সামিরা ধীরস্বরে বলে উঠল, ভাইয়া কোথায় গেল? এখন তাহলে কি হবে মা? তুমি কথা বলবে ওর সাথে? বলবো না মানে? 100 বার বলবো। ওর সাহস কি করে হয় রাহিতার সাথে এমন করার? বাসায় আসতে দে ওকে, আমি দেখছি হতচ্ছাড়াকে। আর রাহি, তুইও আর বসে থেকে হাতের ব্যথা লুকিয়ে সিরিয়ালের নায়িকাদের মতো ওর জন্য না কেঁদে চুপচাপ হাতে মলম লাগিয়ে নে। স্বামী, ওকে লাগিয়ে দিস তো মলম, আমি একটু আসছি। কথাগুলো বলে গটগট করে রুম থেকে বের হয়ে গেলেন দিলারা বেগম। কাঠপুতুলের ন্যায় সেদিক চেয়ে রইল রাহিতা ও সামিরা দুজনেই। রাত করে স্বপ্নিল চলে এলো বাসায়। এ সময় খাবার দাওয়া করে ঘুমানোর কথা, অথচ এ সময় ড্রয়িং রুমে সোফায় মাকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হলো সে। একই সাথে আর চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত হলো বটে। মায়ের গম্ভীর গলায় তার দিকে তাকায় সে। কোথায় ছিলি? একটু বাইরে ছিলাম মা। মা, ঘরে বউকে রেখে বাহিরে অযথা সময় কাটাতে খুব ভালো লাগে তোর, তাই না? মায়ের এহেন কথায় চোখ তুলে তার দিকে একবার তাকিয়ে পুনরায় মাথা নামিয়ে ফেলল স্বপ্নিল। রেগে ওঠে দিলারা বেগম পুনরায় বললেন, এসবই যদি করার ইচ্ছে ছিল তবে বিয়ের আগে আমায় বলিসনি কেন? বউকে কখনো মেনে নিবি না, বউয়ের সাথে থাকতে চাইবি না, অযথাই ওকে আঘাত করবি। এসব আমায় বললেই হতো, তাহলেই তো বিয়ের জন্য জোর করতাম না তোকে। অযথা তোর জন্য একটা মেয়ের জীবনটাও এভাবে নষ্ট হতো না। মা, মায়ের কঠিন প্রশ্নের বিপরীতে আহত কণ্ঠে ডেকে উঠল স্বপ্নিল। তার মা সচরাচর তার সাথে এভাবে কথা বলেনি কখনো। এমনকি বিয়ের আগে যখন সে আনিকার জন্য সুইসাইড করতে যাচ্ছিল তখনও প্রচণ্ড রেগে গেলেও এভাবে ধমকিয়ে কথা বলেননি দিলারা বেগম তার সাথে। স্বপ্নিল বুঝে গেল তখন রাহিতাকেও অবস্থায় ফেলে রেখে চলে যেয়ে সে ঠিক করেনি। এটা হয়তো কোনোভাবে তার মায়ের চোখে পড়েছে, যার কারণেই প্রচণ্ড রেগে আছেন তিনি। নয়তো রাহিতা এসব কথা বাইরে বলার মতো মেয়ে না। এতদিনে বেশ ভালোভাবেই তাকে চিনে গেছে স্বপ্নিল। এখন মা বলছিস কেন? তোর মা কি তোকে এমন শিক্ষা দিয়েছে? জানিস মেয়েটার চোখে জল ছিল তোর জন্য, তবুও মুখ ফুটে একবারও তোর বিরুদ্ধে কোনো নালিশ করেনি সে। অথচ তুই তো দিব্যি ওর কথা ভুলে রাত বেরাতে বাইরে ঘুরে বেড়াচ্ছিস। লজ্জা করলো না তোর একটাবার? আমি তখন ইচ্ছে করে এমন করিনি মা। ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার হাত লেগে রাহিতার হাতে চা পড়েছিল, কিন্তু তুমি এটার জন্য আমায় ভুল বুঝলে। যদি ইচ্ছাকৃতভাবে নাই করিস তবে কেন ওকে ফেলে রেখে গেলি তখন? ওর কি কষ্ট হয় না? তুই দেখিস না? এটাই তো প্রবলেম মা। তুমি শুধু ওর কষ্টটাই দেখলে, আমার কষ্ট সেটা কি একটাবারও ভেবে দেখেছো মা? আমি কিভাবে আছি সেটা দেখার প্রয়োজন মনে করো না একটাবারও? আমাকে কি মানুষ মনে হয় না মা? আমার অনুভূতিগুলোর কি আমি আর নিতে পারছি না এসব। না পারছি সব ছেড়ে চলে যেতে, আর না পারছি ধরে রাখতে। আমাকে মুক্তি দাও এসব থেকে। পুনরায় স্বপ্নিলের মুখে মুক্তির কথা শুনে এবার নিজের ওপর থেকে কাবু হারিয়ে ফেললেন দিলারা বেগম। আচমকা ঠাস করে চড় লাগিয়ে দিলেন ছেলের গালে। জীবনে প্রথমবার মায়ের হাতে চড় খেয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নিল। সামিরা ও রাহিতা মাত্র এখন সিঁড়িতে এসে দাঁড়িয়েছে। বলা বাহুল্য সকলের সামনে এভাবে চড় পড়ায় রাগে অপমানে চল শক্ত হয়ে গেল তার। ঘাড় গড়িয়ে একবার সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রাহিতার দিকে তাকালো সে। লালচে হওয়া সে চোখের দৃষ্টি দেখে ঘাবড়ে গেল রাহিতা। যে আদরের ছেলেকে কখনো ধমক দিয়েও কথা বলেনি দিলারা বেগম, তাকে আজ ওর জন্য চড় খেতে হলো। ইস, এবার নির্ঘাত স্বপ্নিলকে আরো ঘৃণা করবে। এটা ভেবেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রাহিতার।
বারবার মুক্তি চাস কেন স্বপ্নিল? কেন চলে যেতে চাস বাবা? আমাদের কি ভালো লাগে না তোর? যে তোকে ছেড়ে চলে গেছে তার জন্য বাকি সবাইকে কষ্ট দেওয়া কতটা যুক্তিযুক্ত আমাকে বোঝা। আনিকা তোকে ছেড়ে গেছে, এটাতে তোর কি দোষ? আমার কি দোষ? রাহিতার কি দোষ? নিজের সাথে সাথে আমাদেরও কেন তুই এভাবে কষ্ট দিচ্ছিস? জবাব দে আমায়। স্বপ্নিল এবার কিছু বলল না, শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। দিলারা বেগম সেদিক তাকিয়ে একবার কিছু বলতে গিয়েও বলেন না। আজ হয়তো আবেগের বশে ছেলেটাকে একটু বেশিই বলে ফেলেছেন, এই ভেবেই তৎক্ষণাৎ অপরাধবোধ জন্মালো তার মনে। কিন্তু এই আঘাতটা দেওয়ার দরকার ছিল স্বপ্নিলকে, নয়তো সে উপলব্ধি করবে না তার আচরণে কিরূপ প্রভাব পড়েছে তার সাথে জড়িত বাকিদের জীবনে। স্বপ্নিল চলে যেতেই পুনরায় সোফায় বসে পড়লেন দিলারা বেগম। কপালে হাত ঠেকিয়ে ব্যথিত কণ্ঠে বলে উঠলেন, আজ আমি জীবনে প্রথমবার হাত উঠিয়েছি আমার ছেলের উপর। ওর কষ্ট দেখে বুকটা ফেটে গেলেও তখন রাগের বশে কখন মেরে বসেছি নিজেও টের পাইনি রে মা। ছেলেটা আমার এমনিতেই কষ্টে আছে, এখন তো নির্ঘাত আমার উপরে অভিমান করবে। আমার জন্যই বিয়েটা করলো আর আমার থেকে এত কিছু শুনলো, কিন্তু আমিও বা কি করব বল? ওর কষ্ট আর সহ্য হচ্ছিল না আমার। আনিকার মারা যাওয়ার পর আমি কাছে থেকে দেখেছি ওকে কষ্ট পেতে। প্রতিদিন রাতে ওর ছাদে একা একা কাটিয়ে দেওয়া, ওর লালচে চোখ আর ছাদে পড়ে থাকা সিগারেটের টুকরোগুলো আমায় রোজ মনে করিয়ে দিত আমার ছেলেটা কতটা নিঃসঙ্গতায় ভুগছে। তাই তো মা হিসেবে ওর জন্য তোকে একটা সঙ্গী নিয়ে আসি আমি। এটা কি আমার ভুল ছিল বল? কিন্তু ছেলেটা আমার বুঝলো না। এমনিতেই আমার উপর চাপ অভিমান ছিল ওর। আজ হয়তো অভিমানের পাল্লাটা আরো ভারী করে দিলাম আমি। শাশুড়ির মুখে এসব শুনে জলে চোখ টইটম্বুর হলো রাহিতার। পাশে দাঁড়ানো সামিরাও একই দশা। সে নিজেও তার ভাইয়ের এহেন দরুণ দশার সাক্ষী। তাই তো চেয়েছিল রাহিতাকে মেনে নিয়ে সুখে থাকুক তার ভাই। কিন্তু এখন যেন পরিস্থিতি আরো জটিল রূপ ধারণ করলো। কারো কোনো দোষ নেই, সকলেই যে নিজ নিজ অবস্থান থেকে পরিস্থিতির শিকার। ফলশ্রুতিতে সবাই একে অপরকে ভুল বুঝছে। এ ভুল বোঝাবুঝি তবে জট খুলবে কবে, ভাবার বিষয়। সেদিন অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পরেও স্বপ্নিল আসেনি। তাই নিরুপায় রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বিছানার সামনে সোফায় স্বপ্নিলকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হয় রাহিতা। সে সোফায় বসে থেকে এক মনে কি যেন করছিল। উৎসুক চোখে সেদিক চেয়ে বিছানা থেকে উঠে সোফায় এগিয়ে যেতে ওকে দেখে স্বপ্নিল হচকচিয়ে হাতের জিনিস লুকিয়ে ফেলে। এরপর রাহিতাকে দেখে খুব শান্ত অথচ ধীর কণ্ঠে সে বলে ওঠে, এখন কেমন আছো তুমি? হঠাৎ স্বপ্নিলের এমন প্রশ্নে চমকে ওঠে রাহিতা। সে যে এ সময় এমন প্রশ্ন করবে ভাবতে পারেনিও। তবে রাহিতা কিছু বলার আগেই স্বপ্নিল আবার বলে, খুব ব্যথা পেয়েছিলে তাই না? আমি ঠিক আছি। আমি আসলে বুঝতে পারিনি কখন রাগের বশে তোমায় আঘাত করে ফেলেছি। যদি পারো আমায় ক্ষমা করে দিও। বাদ দিন এসব, আপনি কি করছিলেন এখানে? হাতে কি আপনার দেখি? কিছু না, আমি খুব খারাপ তাই না রাহিতা? সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সবাই খুব রেগে আছে আমার উপর। স্বপ্নিলের এসব কথার বিপরীতে কি বলবে তৎক্ষণাৎ ভেবে পেল না রাহিতা। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই পুনরায় অতি শীতল কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, আমার উপর যদি বেশি রাগ হয়ে থাকে তবে মনে কষ্ট রেখো না। মাফ করে দিও আমায়। মাকেও বলো আমায় ক্ষমা করতে। সবার সাথেই যে অন্যায় করেছি আমি। আচমকা ওর এমন কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না রাহিতার। কেমন যেন খটকা লাগলো মনে। স্বপ্নিল হঠাৎ করে এসব কেন বলছে? কি হয়েছে আপনার? এসব বলছেন কেন এখন? কিন্তু ওর প্রশ্নের জবাব দিল না স্বপ্নিল। শুধু নির্বিকারভাবে পলক রহিতার চোখে চোখ রেখে যে রুম ত্যাগ করলো। বিচলিত রাহিতা চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে ভাবতে লাগলো স্বপ্নিল কি করছিল এখানে, আর কেনই বা এসব বলছিল হুট করে। নজর ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ খোঁজার পর যা পেল তাতে ভয়ে রক্ত হিম হয়ে গেল রাহিতার। সোফার নিচে এক ধারালো ব্লেড লুকিয়ে রেখেছিল স্বপ্নিল। অজানা ভয়ে মুহূর্তেই হাত পা কাঁপতে লাগলো মেয়েটার। তবে কি স্বপ্নিল পুনরায় সুইসাইড করতে যাচ্ছিল নাকি? সর্বনাশ!
আধা ঘন্টা যাবৎ অতি টেনশনে রুমের মাঝে পায়চারি করছে রাহিতা। পুরোপুরি শিওর না হওয়ার কারণে বেচারি না পারছে কাউকে বলতে আর না পারছে নিজে কিছু করতে। স্বপ্নিলকে ফোন দিয়েও লাভ হয়নি, কেননা সে বাসাতেই ফোন রেখে বেরিয়ে গেছে। এরই মধ্যে চিন্তারত তার ফোন বেজে ওঠে তার স্বরে। বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকাতেই দেখে ওর এক কাজিন ফোন দিয়েছে। রাহিতার মামাতো ভাই আর কি, আকাশ। তো এত সকালে কেন সে ফোন দিল মাথায় এলো না রাহিতার। এমনিতেই সে বেশ চিন্তায় আছে স্বপ্নিলকে নিয়ে, তাই একবার ভাবলো রিসিভ করবে না ফোন, কিন্তু পরে ভাবলো যদি সে কোনো দরকারে ফোন দেয় তবে, তাই তো কল কেটে যাওয়ায় শেষ মুহূর্তে হুট করে ধরে ফেলে ফোন। ওপাশ থেকে আওয়াজ আসে,